সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন মানচিত্র। সাথে আছি আমি বিপ্লব রায়হান। প্রতিদিন বিকেল 4:30 এই আয়োজন নিয়ে আমরা থাকি আপনাদের সাথে। চেষ্টা করি সারা দেশের নানা সংকট সম্ভাবনার কথা জানাবার। কথা বলি আঞ্চলিক থেকে জাতীয় পর্যায়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে, তুলে ধরি মানুষের দুঃখ দুর্দশা, আশা নিরাশার কথা। কাজ শেষ হওয়ার 2 মাসের মাথায় পদ্মার ভয়াবহ ভাঙনের কবলে রাজবাড়ী শহর রক্ষা বাঁধের সিসি ব্লক। একদিনে নদীগর্ভে বিলীন হয়েছে কংক্রিটের ব্লকের প্রায় 100 মিটার অংশ। হুমকিতে শহর রক্ষা বাঁধ সহ কিছু স্থাপনা। এদিকে গাইবান্ধা শহর রক্ষা বাঁধ সংস্কারের নামে ঘাঘট নদীর দুপাশের বেশ কিছু গাছ কেটে ফেলছে কর্তৃপক্ষ। তাদের দাবি, বাঁধ সংস্কারে সমস্যা হয় নিয়ম মেনেই কাটা হচ্ছে গাছ। দর্শক, ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ না থাকা সহ নানা বিষয় নিয়ে আজ আমরা কথা বলতে চাই। যুক্ত আছেন গাইবান্ধা থেকে উন্নয়ন কর্মী কামরুল হাসান জিলানি এবং রাজবাড়ী থেকে সহকর্মী দেবাশিস বিশ্বাসের মাধ্যমে যুক্ত হচ্ছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল আহাদ। আজকের বিষয়, ভাঙছে নদী, কাটা হচ্ছে গাছ। আপনাদেরকে দুজনকে স্বাগত জানাই মানচিত্রে। আমি শুরুতেই গাইবান্ধায় যেতে চাই। আপনি জানাবেন যে গাছ কাটা হচ্ছে বাঁধ সংস্কারের নামে, গাছ না কেটে কি বাঁধ সংস্কার করা যেত না? দেখেন, বিষয়টা হচ্ছে যে কথাটা বলছে যে নিয়ম মেনে গাছ কাটা হচ্ছে, এই কথাটাই কিন্তু একটা আসলে একটা কেমন বিষয় হয়ে যায়, কেমন একটা নিষ্ঠুর, একটা অমানবিক, একটা লুটেরা দৃষ্টিভঙ্গি থেকে করা বলে মনে হচ্ছে। এটা যেখানে গাছ কাটা হচ্ছে সেই ঘাঘট পাড়ে আমার বাড়ি, নিয়ার অ্যাবাউট আপনার 100 ফিট দূরে আমার বাসা। তো এইখানে এই যে গাছটা কাটা হচ্ছে আপনার, আমি তো কোনো কারণ দেখি না আপনার গাছটা কাটার। গাছ যেখানে ছিল কত সুন্দর, গাছগুলো বড় হয়ে উঠছে, সেই গাছগুলো এখন সুন্দর ছায়া দিচ্ছে। এমনকি নতুন করে বাঁধ সংস্কার করা হয়েছে, সে মাটিগুলো সংরক্ষণ করার ক্ষেত্রেও কিন্তু গাছের শিকড়, আপনারা জানেন যে গাছের শিকড় অনেক বেশি মাটিকে ধরে রাখে, কারণ আমাদের একটা স্যান্ডি সয়েল এই জায়গাটাতে। তো এইটা তো ন্যাচারালি কিন্তু আপনার গাছ এই বাঁধের মাটি ধরে রাখার কথা। এবং ওনারা কোন যুক্তিতে, কোন বৈজ্ঞানিক ব্যাখ্যায় বলছেন যে গাছের শিকড় মাটি মানে বাঁধ রাখার জন্য যুক্তিসঙ্গত না, এইটা আমার কাছে বোধগম্য নয়। বরং আমার কাছে এটাই মনে হয়েছে আপনার যে গাছ কাটার মধ্য দিয়ে তাদের কোনো বাণিজ্যিক কোনো স্বার্থ তারা করতে চায় কিনা। কোনো এই যে গাছ কাটার নামে আমাদের জানেন যে কোনো উন্নয়নের কাজ হলেই প্রথম কোপটা পড়ে হচ্ছে গাছের উপরে। হ্যাঁ, সেইটা দেখতে পাচ্ছি আমরা এখানে। এত সুন্দর গাছ, প্রায় 1200-1500 গাছ আপনার এখানে আমার বাড়ির পাশে, এত সুন্দর গাছ, এত সুন্দর পরিবেশ, হ্যাঁ, সেগুলো সব ধ্বংস করে একদম এখন যদি আপনি দেখেন পুরো মরুভূমির মতো মনে হচ্ছে আমার কাছে। হ্যাঁ, এটা তো হতে পারে না। এটা আমার কাছে মনে হয় এটা আসলে কর্তৃপক্ষের এটা একটা বাণিজ্যিক দৃষ্টিভঙ্গি থেকে আর কি, এখান থেকে কিছু 2 পয়সা কামাই করার চিন্তা থেকে এগুলি করা হয়েছে বলে আমার কাছে মনে হয়। আমরা সবাই জানি, দেখেন, একটা দেশের 25% বনভূমি থাকা দরকার তার প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করার জন্য, তার অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষা করার জন্য। কিন্তু সেই জায়গায় আমাদের সাথে 8 ভাগও নাই। সরকার যেটা বলে 8 ভাগ, সেটাও নেই। বাস্তবতা 3 ভাগ, 3.5 ভাগ আছে। সেখানে আমরা একটা বেশ সুন্দর 12-15 বছরের একটা সুন্দর একটা বাঁধ তীরবর্তী একটা যে গাছের সারি গড়ে উঠছিল, সেটিকে আমরা ধ্বংস করে ফেললাম রাতের অন্ধকারে। কি যুক্তিতে এটা? তারা বলে যে আপনার একটা অংশীদারিত্বের ভিত্তিতে তারা গাছটা লাগাইছে, এখন তারা গাছটা কাটতে চায়। এখন অংশীদারিত্ব যদি হয়েই থাকে তাহলে খুব ভালো সমাধান ছিল। এখানে যদি আপনার যদি একটা স্থানীয় মানুষ যদি অংশীদার ভিত্তিতে হয়ে থাকে, সেটা আনুমানিক একটা মূল্য ধরে নিয়ে, 2-4-10 লাখ টাকার মূল্য ধরে নিয়ে স্থানীয় মানুষকে সে প্রাপ্যটা বুঝিয়ে দিয়ে বাকি গাছগুলো সরকারি মালিকানা বন্ধনের কাছে দেওয়া যেতে পারত। তাহলে এই গাছগুলো আরো 20-30-40 বছর ধরে গাছগুলো টিকে থাকতো এখানে। আমাদের সুরক্ষা বাদটা আরো বেশি মজবুত হতো, আমাদের প্রাকৃতিক ভারসাম্য রক্ষা পেত, দুর্যোগ থেকে আমরা রক্ষা পেতাম। এই যে আমাদের কতগুলো কাজ, এগুলো আমাদের ভালো হতো আমাদের জন্য। আপনি জানেন যে একটা পূর্ণাঙ্গ গাছ আমাদের একটা পূর্ণাঙ্গ গাছ বছরে প্রায় 150 কেজি অক্সিজেন দেয়। এই যে 1500 গাছ যদি আপনারা কেটে ফেলছে সেটা এই কর্তৃপক্ষ, তাহলে তো আপনারা দেখেন যে এটি তো 1 বছরে প্রায় 200 টন আপনার অক্সিজেন সাপ্লাই দিতে পারত, যেটা আমরা রিসেন্টলি ইন্ডিয়া থেকে আমদানি করলাম। হ্যাঁ, তো কোন যুক্তিতেই কাজটা হচ্ছে, এইটা আমরা স্থানীয় মানুষ, গাইবান্ধা যারা পরিবেশ সচেতন, আমার নিজের বাড়ি যেখানে, আমি নিজের বাড়ি যেখানে হুমকির মুখে আছি, সেই বাসিন্দা হিসাবে আমি বলতে চাই যে এটি সম্পূর্ণভাবে একটা অযৌক্তিক, অবৈজ্ঞানিক একটা সিদ্ধান্ত কাজটি করা হয়েছে। আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। এবং অদূর ভবিষ্যতে কবে আবার গাছ লাগানো হবে, সেই গাছ লাগানোর নামে যে আবার বাণিজ্য হবে। আপনারা জানেন যে একটা গাছ লাগানোর জন্য 20-30 টাকা গাছের চারা, সেটি রোপণ করার জন্য হয়তো দেখা যাবে কয়েক হাজার টাকার একটা বিল তৈরি করা হবে। তার মানে লক্ষ লক্ষ টাকা আবার একটা রুট
একটা অপচয় করা হবে এবং এই গাছ কবে বড় হবে, কবে আমাদেরকে সুরক্ষা দিবে, কবে আরো প্রাকৃতিক দুর্যোগ থেকে আমাদের রক্ষা করবে, কবে এখানকার গাছ আবার পাখি ফিরে আসবে, এখানকার প্রাকৃতিক পরিবেশ ফিরে আসবে, এটা আমি জানি না। সত্যি আমরা হতাশ, খুবই ক্ষুব্ধ এবং এই ধরনের অবিবেচক। জি কামরুল হাসান জিলানী, আপনার আরো কথা আমরা শুনতে চাই, আমরা ছোট্ট একটা বিরতি নিতে চাই। দর্শক, মানচিত্রে একটা বিরতি নিচ্ছি, সাথে থাকুন। দর্শক দেখছেন মানচিত্র, আজ আলোচনা করছে ভাঙছে নদী, কাটা হচ্ছে গাছ, এই বিষয়ে যুক্ত আছেন গাইবান্ধা থেকে উন্নয়ন কর্মী কামরুল হাসান জিলানী এবং রাজবাড়ী থেকে সহকর্মী দেবাশিস বিশ্বাসের মাধ্যমে যুক্ত হচ্ছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল আহাদ। আপনাকে আবারও স্বাগত। আপনি বিরতির আগে যেমনটি জানাচ্ছিলেন যে গাছ না কেটেও বাঁধ সংস্কার করা যেত। আমরা যদি অন্যদিকে খেয়াল করি যে প্রতি বছরই পাহাড় থেকে নামা ঢল এবং অতিবৃষ্টিতে নদীর পানি বেড়ে নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে, কার্যকর কোনো পদক্ষেপ কেন নেওয়া হচ্ছে না? আমার কাছে মনে হয়, দেখেন যে আমরা একটা মানে বদ্বীপীয় অঞ্চলের দেশ একটা, এখানে আমাদের পুরো এলাকাটি প্রায় স্যান্ডি সয়েল। তো সেই জায়গাতে আমাদের উন্নয়নের ভাবনাটা হওয়া উচিত আমার দেশজ ভিত্তিতে। বিদেশের রেডিমেড ফর্মুলা কিন্তু আমার দেশে কাজ করবে না। আমরা উন্নয়নের সব চিন্তায় নিয়ে আসি ইউরোপ থেকে, যাতে দেশের অবকাঠামোটা ভিন্ন রকম, অর্থনৈতিক কাঠামো ভিন্ন রকম, ভৌগোলিক কাঠামো ভিন্ন রকম, আমাদের স্যান্ডি সয়েলের বাস্তবতাটা ভিন্ন রকম। সেখানে আমাদেরকে দেশজ পদ্ধতিতে, দেশজ চিন্তায় আমাদের উন্নয়ন করতে হবে। আমাদের যে নদী, আমরা নদীকে শাসন করার দরকার নেই, নদীকে নিয়ন্ত্রণ করার দরকার, নদীর সহায়ক আমাদের উন্নয়ন ব্যবস্থা গড়ে তুলতে হবে। আমরা অবলীলে আপনার বাদ দিচ্ছি, নদীর পানির স্বাভাবিক ফ্লো, সেই ফ্লোগুলো আমরা বন্ধ করে দিচ্ছি। তার ফলে কি হচ্ছে, প্রকৃতি তার মানে এই সহ্য করতে করতে হঠাৎ করে সে এসে তার প্রতিশোধটা নিচ্ছে। এর ফলে কি হচ্ছে দেখেন, যে বড় আকারে বন্যা হচ্ছে, অকল্পনীয়, অনমনীয় বন্যা হচ্ছে, তলদেশগুলো ভরাট হয়ে যাচ্ছে, যত নদীগুলো চ্যানেল তৈরি হয়ে যাচ্ছে, এবং এর ফলে কি হচ্ছে যে আমাদের দেশে বন্যাগুলো হয়ে যাচ্ছে অসম্ভব। কামরুল হাসান জিলানী, আপনার আরো কথা আমরা শুনতে চাই। আমাদের আরেক অতিথি আমাদের সঙ্গে যুক্ত আছেন দেবাশিস, আপনি জানাবেন যে আপনার সঙ্গে নিশ্চয়ই পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী যুক্ত আছেন। আমার প্রশ্ন ছিল তার কাছে যে এই যে ৩৭৬ কোটি টাকা ব্যয়ের নির্মিত একটি কাজ মাত্র ২ মাস আগে শেষ হলো, কি কারণে আবার ভাঙনে ক্ষতিগ্রস্ত হলো এটি? নিশ্চয়ই তার কাছ থেকে কোনো উত্তর শুনেছেন আপনি। আসলে আমরা আমাদের যিনি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী থাকার কথা ছিলেন, আসলে আপনাকে একটু বলে রাখি, রাজবাড়ির যে গোদারবাজার অংশ, এই যে ৩৭৬ কোটি টাকার যে কাজ, সেটির কিন্তু ১০০ মিটার অংশ এরই মাঝে কিন্তু বিলীন হয়ে গিয়েছে এবং আজ দুপুরের পর থেকে কিন্তু আবারও ভাঙন শুরু হয়েছে। সিসু ব্লকের যে কংক্রিট দিয়ে নির্মিত অংশ, তারাও কিন্তু আসলে ঊর্ধ্বতন যে সমস্ত কর্মকর্তারা রয়েছেন, এখানে স্থানীয় যিনি সংসদ সদস্য রয়েছেন, তাদের সাথে আসলে জরুরি কিছু মিটিং কিন্তু তাদের রয়েছে। এবং আমরা যতদূর জানি যে ৩ তারিখে পানি সম্পদ মন্ত্রণালয়ের যিনি উপমন্ত্রী রয়েছেন এনামুল হক শামীম, মাননীয় উপমন্ত্রী, তিনি আসবেন। সেই ব্যস্ততা নিয়ে তিনি আসলে স্থানীয় এমপি মহোদয়ের সাথে গুরুত্বপূর্ণ একটি মিটিং করেছেন, যে কারণে তিনি আসলে আপাতত তাকে সংযোগ করা সম্ভব হচ্ছে না। তবে তিনি যেটি জানিয়েছেন আমাদের, যে এই যে ৩৭৬ কোটি টাকার যে ভাঙন, এই ভাঙন আসলে তাদের নির্মাণ কাজে কোনো ত্রুটি ছিল না বলে তিনি দাবি করেছেন এবং এই ভাঙনের কারণ হিসেবে নদীর গতিপথ পরিবর্তন এবং তীব্র স্রোত, এই দুইটি কারণ কিন্তু তিনি দায়ী করেছেন। আমরা তার সাথে যখন কথা বলেছিলাম, তিনি কিন্তু এই দুইটি কারণ দাবি করেছেন এবং তিনি বলেছেন যে এই যে ভাঙন কবলিত যে সমস্ত এলাকা রয়েছে, সেই সমস্ত এলাকাগুলো মাননীয় উপমন্ত্রী যেদিন পরিদর্শনে আসবেন, সেদিন আসলে তার সাথে পরামর্শ করে এই ভাঙন রোধে কি কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা যায় সেটি তিনি করবেন। আপাতত মন্ত্রী আসবেন, সেই বিষয়টি নিয়েই কিন্তু তিনি ব্যস্ত রয়েছেন এবং তিনি স্থানীয় এমপি এসেছেন, তার সাথে সেই বিষয়টি নিয়েই কিন্তু আলাপ আলোচনা করছেন। দেবাশিস, অনেকেই স্থানীয় যারা আছেন তারা অনেকে অভিযোগ করেছেন যে অপরিকল্পিত কাজের কারণেই এমনটি হচ্ছে। এই বিষয়ে কোনো সদুত্তর পেয়েছেন কিনা আপনি?
এই বিষয়টি নিয়ে আসলে এই যে অপরিকল্পিত কাজের বিষয়, এটি নিয়ে আসলে আমাদের এই নদী যখন ভাঙে তখন রাজবাড়ীর যিনি জেলা প্রশাসক রয়েছেন দিলশাদ বেগম, তিনি আসলে ঘটনাস্থলে এসেছিলেন এবং আমরা কিন্তু জেলা প্রশাসকের সাথে কিন্তু সেই ঘটনার সাথে কিন্তু ছিলাম। জেলা প্রশাসক নিজেও কিন্তু বলেছিলেন, আমরা যখন তার সাথে ছিলাম, যে স্থানীয়রা যেটি বলল কয়েকদিন আগে যে আসলে ভরা মৌসুমে এই সিসি ব্লক টিকবে না, সেটি কিন্তু হয়েছে। জেলা প্রশাসক যখন ছিলেন, জেলা প্রশাসক কিন্তু নিজেও আসলে গণমাধ্যম কর্মী এবং স্থানীয়দের সাথে কিন্তু এই কথা তিনি বলেছিলেন। ধন্যবাদ দেবাশিস আপনাকে। আমরা আরেকবার গাইবান্ধার অতিথির কাছে জানতে চাই যে আপনি জানাচ্ছিলেন যে উন্নয়নে যে কার্যক্রম সেটা নানা কারণে বাধাগ্রস্ত হচ্ছে। একটি বিষয় জানতে চাই যে বিভিন্ন গণমাধ্যমে দুর্নীতির কিছু অভিযোগ আমরা জানতে পেরেছিলাম, যে উন্নয়ন কাজ যেগুলো হচ্ছে সেগুলো বাঁধ সংস্কারে পলি মাটি কাদামাটি দিয়ে করার কথা থাকলেও বালু মাটি দিয়ে সে কাজ করা হচ্ছে, এবং শ্রমিক ব্যবহার করার কথা থাকলেও সেখানে মেশিন ব্যবহার করা হচ্ছে। মানে কি কারণে বারবার ভাঙছে বাঁধগুলো? ওই যে আমি একটুকে বললাম যে আমাদের উন্নয়ন ভাবনাটা হচ্ছে আরোপিত, হ্যাঁ, বাইরে থেকে নিয়ে আসা। এই যে আপনি কথাটা বললেন যেটা বাঁধ, এই বাঁধের মাটিটা ব্যবহার করা হচ্ছে সম্পূর্ণভাবে পার্শ্ববর্তী যে নদীর যে তীরবর্তী যে বালু মাটি, সেই বালু মাটি দিয়েই আবার একটু ভরাট করা হয়েছে। অর্থাৎ যেখানকার জিনিস সেখানকার যে ভরাট করা হলো, তাহলে আপনি যদি এটা কম্প্যাকশন জায়গাটা যদি বলেন যে মাটিটাকে কম্প্যাক্ট করতে হবে, কারণ বাঁধটা শক্ত এক স্থাপনা তৈরি করতে হবে, সেই জায়গাটা কিন্তু প্রপারলি হয় নাই। তারপর হচ্ছে শ্রমিক দিয়ে আস্তে আস্তে কাজ করা, কম্প্যাক্ট করা, আবার কাজ করা, আবার কম্প্যাক্ট করা, তাহলে এটা একটু শক্ত দাঁড়াবে। দ্রুত রাতারাতি আপনার এই ক্যাটারপিলার দিয়ে মাটি তোলা হচ্ছে, একটুখানি চাপ দেওয়া হচ্ছে, তারপর উপরে একটা টপ ড্রেসিং করে ঘাস লাগাই দেওয়া হচ্ছে, 2 দিন পরে বিল তুলে নিয়ে আসা হয়ে যাচ্ছে। তার মানেটা কি? আমাদের টোটাল উন্নয়ন ব্যবস্থাটা হচ্ছে একটা লুটপাটের একটা প্রক্রিয়ার মতো ব্যাপার হয়ে গেছে। সেই কারণে আপনি দেখেন যে বাঁধ তৈরি করার 2 দিন পরে বাঁধটা ভেঙে যায়। এই যে গাছ লাগানোগুলো হয়েছে, এক গাছের বিক্রির নামে একটা লুটপাট হয়ে গেল, আবার গাছ লাগানোর নামে একটা বড় লুটপাট প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। এই লুটপাট আবার লুটপাট, এই লুটপাট এই আবার লুটপাটের মধ্য দিয়ে কিন্তু আমরা এখন বেঁচে আছি। এই হচ্ছে আমাদের দশা। এছাড়া আমি আর কোনো দৃশ্যমান কিছু দেখছি না। এখন আমাদের চিন্তা করতে হবে যে আমরা এই লুটপাটের সংস্কৃতি, লুটপাটের অর্থনীতির মধ্যে থাকবো, নাকি এই ব্যবস্থা থেকে বেরিয়ে এসে একটি টেকসই, একটি মিতব্যয় টেকসই একটা উন্নয়ন ভাবনা আমরা ভাববো। এটা জি অবশ্যই, আমরাও সেটি চাই। কামরুল হাসান জিলানী, আপনাকে ধন্যবাদ, এবং দেবাশিস বিশ্বাস, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এবার আরও কিছু সংবাদ এক নজরে। নাটোরের বড়াই গ্রামে 5 বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ। স্বজনরা জানায়, বাইরে খেলার সময় শিশুটিকে বাইরে ডেকে নিয়ে পাশবিক নির্যাতন চালায় প্রতিবেশী আরিফুর রহমান জয়। এ ঘটনায় জয়কে আটক ও শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চট্টগ্রামের ডবল বোরিং থানার উদ্যোগে করোনার রোগীদের জন্য বিনামূল্যে আইসিইউ অ্যাম্বুলেন্স সেবা দেওয়া হচ্ছে। বাসা থেকে রোগীদের হাসপাতাল পর্যন্ত পৌঁছে দিচ্ছে তারা। আর গাইবান্ধায় করোনা রোগীদের অক্সিজেন ও বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা দিতে হটলাইন চালু করেছে পুলিশ। ঈদুল আজহা উপলক্ষে 12 দিন বন্ধ থাকার পর আজ থেকে পঞ্চগড়ের বাংলাবান্ধায় স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। সকাল থেকে বন্দরে প্রবেশ করে ভারত, নেপাল ও ভুটান থেকে আসা পণ্যবাহী যান। এছাড়া বাংলাদেশ থেকে নেপাল ও ভারতে যায় পণ্য বোঝাই ট্রাক। দর্শক, এ ছিল আজকের মানচিত্র। আগামীকাল অন্য কোনো বিষয়ে, অন্য কোনো এলাকার অতিথিদের নিয়ে হাজির হব। ডিবিসির সঙ্গে থাকুন।